স্টেডিয়াম ফি ওয়েভার। তো শেষমেশ তাহলে সল্টলেক স্টেডিয়ামে খেলছে ইস্টবেঙ্গল, তাই তো? এই কয়েকদিন ধরেই আমার চ্যাট ফোরামে অনেকে লেখালেখি করছিল যে কেন খেলবে কিশোর ভারতীতে। আমি বলছিলাম হ্যাঁ, কেন খেলবে, একটু আপনাকে একটু ইন্টেলেকচুয়াল হতে হবে। আহ, কিশোর ভারতীতে সর্বসাকুল্যে 7,000-এর মতন অ্যালাউ করে, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট 12,000, কিন্তু সিকিউরিটি কারণে 7,000-এর মতন। যেমন সল্টলেক স্টেডিয়ামে 85,000, কিন্তু ওই বড় ম্যাচ হলে অ্যারাউন্ড 65,000, মানে 20,000 কম আসন অ্যালাউ করে এই এক্সিট ক্যাপাসিটির ভিত্তিতে। তা আমি বলেছিলাম তো, অডিওতেও বলেছিলাম, চ্যাট ফোরামে বারবার বলছিলাম, যদি একটু অ্যাপিল করে পশ্চিমবঙ্গ সরকার থেকে এটা ওয়েভ অফ করে দেবে। কেননা দেখুন, আমি যেটা হচ্ছে, যখন আইএসএল চলছিল তখন এত চারদিকে ঘাপলা, এদিক ওদিক টাকা হচ্ছিল না। তো পশ্চিমবঙ্গ সরকার হয়েছে না, ও সালা এ চোর ছাচোরদের থেকে আমিও কিছু আদায় করে নিই বলে 25 লাখের মতো নিত প্রায় একটা ম্যাচ থেকে সল্টলেক স্টেডিয়ামে। তো কিশোর ভারতী তো আপনারা দেখলেন যে কিছুদিন আগে কামার উদ্দিন, যিনি মহাবাডানের, উনি বললেন যেহেতু ওনাদের ইনভেস্টার নেই, তো মুকুব করে দিয়েছে। কিশোর ভারতীর ক্ষেত্রে শুধু ক্লিনিং চার্জ এইটা লাগবে হয়তো, আর ইলেকট্রিসিটি চার্জ এরকম, মানে খুবই নমিনাল। তো সল্টলেক স্টেডিয়াম ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে যদি রাজ্য সরকারকে কিছু টিকিট দিয়ে দেয় তো এটা ম্যানেজ করা কোনো ব্যাপার না। দেখুন, আপনার তো কিশোর ভারতীতে সর্বসাকুল্যে 7,000, তার মধ্যে ভিআইপি খুবই কম, তার মানে সেক্ষেত্রে তো আপনার সেই তুলনায় সল্টলেক স্টেডিয়ামে অনেক বেশি আপনার ভিআইপি টিকিট রয়েছে বা বিভিন্ন ব্লকের টিকিট রয়েছে। তো আপনি যদি কিছু টিকিট দিয়ে দেন রাজ্য সরকারকে, তো সরকার তাহলে একটা মোটিভেশন পায় আপনাকে বিনামূল্যে স্টেডিয়ামটা দেওয়ার। তো সরকারও পেয়ে যাচ্ছে অনেক টিকিট, না? সরকার তার বিভিন্ন স্পন্সরকে, সরকারের যেসব বিভিন্ন যারা কোলাবোরেট করে সরকারের সাথে, তাদেরকে সরকার দিতে পারে। তো একটু একটু অ্যাডজাস্টমেন্ট করলে ব্যাপারটা কিন্তু হয়ে যায়। তো ব্যাপারটা আপাতত হয়ে গেল। আর দেখুন, যেটা হচ্ছে আইএসএলের ক্ষেত্রে হচ্ছিল, আইএসএল নিয়ে আমি আলোচনা করছিলাম আজ সকালেই ইউএসএ থাকা এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যানের সাথে, যে আপনারা অনেকেই আমি দেখছিলাম মানে খুব হইচই করছিল যে কেন এত কম ভ্যালুয়েশন হলো টিভি রাইটসে, 8.5 কোটির মতন কেন এরকম হলো, এতদিন তো 250 কোটি ছিল। আপনার কতটা মূর্খ বা কতটা অশিক্ষিত যে এটা ভাবছেন 250 কোটি ছিল? 250 কোটি কে দিচ্ছিল, কাকে দিচ্ছিল? তো জিও দিচ্ছিল এফএসডিএলকে। জিওটা রিলায়েন্সে, এফএসডিএল ও রিলায়েন্সে। টাকাটা কোথায় যাচ্ছিল? বা পকেটের টাকা ডান পকেটে যাচ্ছিল। তার ফলে কি হচ্ছিল, মানে জিও দেখাচ্ছিল তার বিশাল ক্ষতি হচ্ছে, লস হচ্ছে। তো তার ট্যাক্সেবল যে ইনকাম, যে নেট ইনকাম জিও, সেটা কমিয়ে দিচ্ছিল না। 250, আপনি হাজারও দেখাতেন পারতেন, 1,000 কোটি, মানে জিওর যে টোটাল ট্যাক্সেবল নেট ইনকাম, সেখান থেকে মাইনাস হয়ে গেল ডাইরেক্ট 1,000 কোটি। তো সেখানে কেউ লাভবান হচ্ছিল না, কেন ওটা পুরোটা একটা মানে ধোঁয়াশা একটা ছিল, মানে নিজের হাতের টাকা ডান হাতে যাচ্ছে, ওই টাকা জাগলিং হচ্ছিল, ট্যাক্স ম্যানিপুলেশন হচ্ছিল, ট্যাক্সেবল ইনকামটা রাদার ম্যানিপুলেট হচ্ছিল। তো এইভাবে কিন্তু আপনি এগোতে পারবেন আপনি যদি স্বচ্ছতা না থাকে আপনার জীবনে। দেখুন, এই ব্যাপারে স্বচ্ছতার জন্য কী দরকার, একটা টেন্ডার প্রসেস দরকার। যদি ধরুন ধরুন মানে এফএসডিএল যেটা করতো, নিজেদের মতো কোনো টেন্ডার টেন্ডার ডাকতো না, নিজেদেরই সমস্ত সাপ্লায়ার ভেন্ডার তাদেরকে দিয়ে সমস্ত কিছু ম্যানেজ করতো, পুরো টাকাটা এদিক ওদিক করতো। যদি একটা স্বচ্ছ টেন্ডার হতো তাহলে সেক্ষেত্রে আপনারা হয়তো দেখতে পারতেন যে সবাই 10 কোটি, কেউ 8 কোটি, 7 কোটি অফার করছে, জিও একা 250 কোটি। তখন আপনার মনে একটা সন্দেহ জাগতো না যে হঠাৎ করে কী হলো, মানে একটা পার্টি কেন এত টাকা দিতে চাইছে, মানে কারণটা কী? এটা কোনো স্বচ্ছ ব্যবসার মডেল হতে পারে না, যেখানে কম্পিটিটাররা অ্যারাউন্ড 10 crore দিচ্ছে আর একটা পার্টি 250 কোটি দিচ্ছে। তো সেখানে তো একটা 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 অস্বচ্ছতা, একটা একটা বদগন্ধর একটা তো সুবাস পাওয়াই যায়, তাই না? যখন হয়েছিল যেমন চিট ফান্ডের সময়, মনে আছে কিনা আপনারা জানি না, যে অনেক সেলিব্রিটিরা বিভিন্ন চিট ফান্ডের সঙ্গে যুক্ত ছিল। তো চিট ফান্ড ইটসেলফ ইজ নট আ ইলিগাল মডেল, মানে ওইটা একটা পঞ্জি স্কিম, যেটা লিগালাইজড স্কিম, কিন্তু এমনভাবে মডেলটা রয়েছে, একটা ফাইন্যান্সিয়াল মডেল, যে তার মধ্যে খুব ভালনারেবিলিটি রয়েছে, মানে খুব রিস্ক রয়েছে, হাই রিস্ক রয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে লোকে এই পঞ্জি স্কিমটাকে অ্যাবিউজ করে, মানে কিছু শোকেস, কিছু ফেক প্রজেক্ট দেখায়, আর বেসিক্যালি লোকের থেকে টাকা তুলতে তুলতে পিরামিড স্ট্রাকচারে ব্যাপারটাকে চালাতে থাকে যতক্ষণ না ব্যাপারটা কোল্যাপস করছে। কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু পঞ্জি স্কিমে আপনি টাকা তুলে টাকাটা দিয়ে কোনো একটা প্রজেক্টে ইউজ করবেন, কিন্তু সেইটা ইউজ করে না কেউ। এই করে বেশিরভাগ পঞ্জি স্কিমগুলো ফেল করে, আলটিমেটলি আমরা সেগুলো স্ক্যাম বলি। যেরকম পঞ্জি স্কিমের ক্ষেত্রে যেটা হয়েছিল পশ্চিমবঙ্গ বা গোটা দেশের ক্ষেত্রে, বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্ন প্রজেক্টের সাথে যুক্ত হয়ে গেছিলো, কেউ মুভি
বা এরকম বিভিন্ন প্রজেক্টের জন্য, তার জন্য তার অর্থ পেয়েছিল। এবার যখন স্কিমগুলো যখন ক্র্যাশ করলো তখন কিন্তু এদেরকে জেরা করা হয়েছিল যে তুমি যে পারিশ্রমিকটা নিচ্ছ, তুমি বাকি ফিল্মের শুটিং করার জন্য তুমি নিচ্ছ 10 লাখ টাকা, হঠাৎ করে একটা চিট ফান্ড প্রডিউস একটা মুভির জন্য তুমি 1 কোটি কেন? মানে হঠাৎ করে তোমার মার্কেট রেটটা এত কী করে বেড়ে যায়? তো সবার ক্ষেত্রে ঘটেনি, কিন্তু মানে কিছু লোকের ক্ষেত্রে ঘটেছে এবং তারা ফেঁসে গেছে। যারা ধরুন একটা নর্মাল মুভি করছে 10 লাখ টাকায়, একটা চিট ফান্ড প্রডিউস মুভি করছে 10 লাখ টাকা, তাদেরকে কেউ কিছু করতে পারে না, কেননা সে তার পারিশ্রমিক নিয়েছে, যোগ্যতা অনুযায়ী তার সে পারিশ্রমিক নিয়েছে। সে বাকি মুভি করতেও যত নিয়েছে, একটা চিট ফান্ড প্রডিউস মুভি করতেও তত নিচ্ছে। তাদেরকে হয়তো জেরা করতে পেরেছে, তাদেরকে আটকে রাখতে পারেনি বা তাদের কিছু করতে পারেনি, তারা স্বচ্ছতা বজায় রেখেই কাজটা করেছে। তো এই ক্ষেত্রেও যদি একটা স্বচ্ছ একটা টেন্ডার প্রসেস হতো, তো সেখানে আপনি চ্যালেঞ্জ করতে পারতেন, হঠাৎ করে সবাই 10 লাখ দিচ্ছে, তুমি 250 কোটি দিচ্ছ কেন? অবশ্যই সেটা হতো না বাস্তবে। তার কারণ হচ্ছে, না মানে হতো যদি এফএসডিএল মালিক থাকতো সেক্ষেত্রে হতো, কিন্তু সেক্ষেত্রে আপনার একটা তাহলে ব্যাপারটা এক্সপোজড হয়ে যেত যে হঠাৎ করে একটা কোম্পানি কেন এত টাকা দিচ্ছে। তার কারণ টাকাটা ওই ভেতরে বোধহয় পুরোটাই ভার্চুয়াল। তো এরকম একটা যখন একটা মডেল থাকে, একটা স্ক্যাম বা শ্যাম মডেল থাকে, সেই মডেল থেকে কিন্তু কেউ খুব একটা বেনিফিটেড হয় না। ফুটবল এক্ষেত্রে বেনিফিটেড হয়নি, ভারতে এগোয়নি, কেননা তার মূল লক্ষ্যই থাকে কী করে টাকাটা মানে একটা জাগলিং করে এই দিকে তার নজরটা, ফুটবল তার নজরে নেই। টাকা ফুটবল দুদিকে নজরটা থাকার কথা ছিল বা থাকার কথা বা থাকা উচিত, কিন্তু এক্ষেত্রে মানে পুরো নজরটাই ছিল অর্থের দিকে। ফুটবলটাও একটা উচ্চ ব্যাপার ছিল, মানে ফুটবলকে কেন্দ্র করে যেমন হয় না অনেক সময় দেখবেন, মানে বারঠারেতে কেউ একটা এক কোনায় গান গেয়ে চলেছে, চুপচাপ গান গেয়ে চলেছে, বা কেউ একটা হয়তো ভায়োলিন বাজিয়ে চলেছে, আর এদিকে অন্যদিকে মানে মদ ফদ খাওয়া দাওয়া গল্প গুজব সব কিছুই চলছে। তো যাকে মোদ্দা কথায় আসি, তো ফুটবলটা তাহলে আইএসএলটা তাহলে স্টেডিয়ামেই হচ্ছে, সল্টলেক স্টেডিয়ামেই হচ্ছে, সবাই মিলে আপনারা দেখতে যান। দেখি আমিও সুযোগ পেলে যাব, হয়তো সুযোগ পাবো। চলো, ভালো থাকবেন।